বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2025 সালের নতুন বইয়ের আলোকে অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে মুনাফা। বাকি ক্লাসগুলো পেতে চাইলে আমাদের মূল চ্যানেলে চলে আসতে হবে। আসার পরে প্লেলিস্ট অপশনটিতে ক্লিক করে নিচের দিকে চলে যেতে হবে, তাহলে এখানে বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1 এ যত অঙ্ক দেওয়া আছে সবগুলো অঙ্ক নিয়ে সমাধান নিয়ে। তো 1 নম্বর প্রশ্ন থেকে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এটা আমাদের বের করতে হবে। মানে এখানে যেটা বলা হচ্ছে যে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা দুজনেরই 20% করে লাভ হয়। তো এখন ওই পণ্য দ্রব্যটি যদি খুচরা বিক্রেতা বিক্রি করে 576 টাকা লাভ করে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল সেটা বের করতে হবে। এখন দেখো 20% লাভ মানে কত? 20% লাভ মানে 100 টাকায় 20 টাকা লাভ, তার মানে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা হবে। অর্থাৎ দেখো 20% লাভে 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকার পণ্য, এই যে 20% মানে 100 টাকায় 20 টাকা লাভ হয়। তো 100 যোগ 20 টাকা, তাহলে কত হচ্ছে? 120 টাকা হচ্ছে। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে তার ক্রয় মূল্য কত হবে? 100 টাকা হবে। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে দেখো 20 টাকা 120 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এই যে এই 100 টাকা। এজন্য লেখা হয়েছে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? এই যে ক্রয় মূল্য হবে 100 ভাগ হচ্ছে এই যে 120, এই যে 100 ভাগ 120 টাকা। এখন দেখো এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 576 টাকা। তাহলে 576 টাকা হলে কত টাকা হবে? তো ঐকিক নিয়মে আমরা যখন একের মান বের করি, একে কোনো কিছুর মান বের করি, তখন কি করতে হয়? ডান পাশে যে মানটা থাকে বাম পাশের মানটা দিয়ে ভাগ করে দিতে হয়। এই যে এককে কোনো কিছুর মান বের করলাম, তারপর এখানে দেখো 576 টাকায় কয় টাকা হবে? তাহলে একের চেয়ে এই মানটা তো বড়, এই মানটা বড় যেহেতু সেহেতু এখানে গুণ অবস্থায় চলে যাবে। তো ওই পাশে যায় গুণ হয়ে গেল। এই যে 100 তার সাথে 576 গুণ করলাম এবং 120 দিয়ে ভাগ করে দিলাম। এখন হিসাব করবো এটা কত আসে। এখানে দেখো 100 আছে, 100 গুণ 576, এটাকে ভাগ করব, গুণ মানে এটা গুণ করলাম, তো গুণ করলে গুণফলকে ভাগ করব কত দ্বারা? 120, এই যে 120। 120 দিয়ে ভাগ করলে কি হয় দেখো, সমান চিহ্ন চাপ, এই যে 480 হয়ে গেল। 480 টাকা, এই যে 480 টাকা। এখন এই 480 টাকা তো যে হচ্ছে খুচরা বিক্রয় মূল্য ছিল, তার ক্রয় মূল্য এত টাকা। তাহলে এখন আমরা বলবো যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতা তো এই যে 880 টাকা দিয়ে ক্রয় করেছে, এবং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যা হবে ওইটাই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে। এখন আমাদের বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত ছিল। তো ক্রয় মূল্য চলে যায় দেখো, একইভাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা হবে। কেন 120 টাকা সেম লিখলাম কেন? কারণ তিনিও কিন্তু 20% লাভ করেছিলেন, এজন্য। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? আরো কম হবে, কম হলে ভাগ হয়ে যাবে। আর এখানে এই যে 480 টাকা যদি হয়, মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 480 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? এই যে 480 দ্বারা এটাকে গুণ করে দেবো। তাহলে দেখো এখন এটাকে যদি আমরা হিসাব করি, 100 তার সাথে আমরা গুণ করব 480, এই যে এটাকে ভাগ করব কত দ্বারা? 120 দ্বারা ভাগ করলাম, তাহলে মান কত হলো? 400 হলো। এই যে 400 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। এরপরে 2 নম্বর প্রশ্ন। প্রশ্ন 2, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো? এটা আমাদের বের করতে হবে। এখন দেখো ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা যদি হয়, তাহলে 5% ক্ষতিতে, 5% ক্ষতি মানে কত? 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই যে 100 থেকে 5 বিয়োগ করে দিতে হবে, তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে হয় 95 টাকা। এখন বিক্রয় মূল্য যদি
95 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এই যে বিক্রয় করেছে 95 টাকা, যেহেতু 5 টাকা তার ক্ষতি হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত ছিল? 5 টাকা বেশি ছিল, তার মানে 100 টাকা ছিল। অতএব বিক্রয় মূল্য যদি হয় 1 টাকা, 1 টাকা হলে তো এই মান আরো কম হবে, তাই না? মানে ভাগ হবে, এই যে ভাগ হলো। আর এখানে 2375 টাকা দেওয়া আছে, এই দেখো 2375 টাকায় বিক্রি করেছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? এই যে 2375 টাকা হলে এইটার সাথে গুণ হয়ে যাবে, গুণ হবে উপরের দিকে যায়। দেখো এটা হিসাব করব, 100 এর সাথে 2375 গুণ করে দিলাম। 2375 টাকা গুণ করলে যা হবে তাকে 95 দ্বারা ভাগ করব, নিচে যা আছে তাই। এই যে 2500 টাকা হলো, এই যে 2500 টাকা। তার মানে এটা হচ্ছে ক্রয় মূল্য ছিল 2500 টাকা। আবার এখন দেখো 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 6% মানে হচ্ছে 100 টাকায় 6 টাকা লাভ হবে। বিক্রয় মূল্য কত হবে? 100 সাথে 6 যোগ করে দেবো, তাহলে 106 হলো। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এই যে 106 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? আর কম হবে। আর যদি এখানে ক্রয় মূল্য যদি আরো বেশি হয়, মানে 2500 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এই 2500টা এর সাথে গুণ করে দেবো। তাহলে গুণ করে দিয়ে এখন আমরা হিসাব করব কত আসে। 106 গুণ হচ্ছে 2500, এই যে 2500 একে ভাগ করব কত দ্বারা? 100 দ্বারা ভাগ করলাম, মান কত আসে? 2650 টাকা। এ দেখো 2650 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাও। সুতরাং নির্ণেয় বিক্রয় মূল্য হবে 2650 টাকা। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এটা মানে 30 টাকায় 10টা করে কলা ক্রয় করা হয়েছে, মানে কেনা হয়েছে। তারপরে আবার আর একটা কেনা হয়েছে আছে 15 টাকায় করে কেনা হয়েছে, মানে 30 টাকা কেনা হয়েছে 15 টাকায়। এখন সবগুলো গড়ে বিক্রি করা হয়েছে 30 টাকায় 12টি। তাহলে তার ক্ষতি হবে নাকি লাভ হবে শতকরা, সেটা বের করতে হবে। এখন আমরা এখান থেকে সমাধান করব। দেখো এখানে প্রথম ক্ষেত্রে 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত? ভাগ হবে এরকম হবে। 30কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3 টাকা হয়। আবার আর এক রকম কলার কথা বলা হচ্ছে যে 15টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে? 30 ভাগ এই 15, 2 টাকা হচ্ছে। তাহলে এখন দেখো এক ধরনের কলা মানে একটা দাম হচ্ছে কত? 3 টাকা, আর এখানে আর একটা হচ্ছে 2 টাকা, তাই না? তাহলে এখানে 3 টাকায় একটা কলা ক্রয় করা হচ্ছে, আর একটা কলা ক্রয় করা হচ্ছে 2 টাকায়। তাহলে দুইটা কলা মোট কয় টাকা দিয়ে ক্রয় করা হলো? এই 5 টাকা দ্বারা, তাই না? তার জন্য এখানে এইভাবে লেখা হয়েছে 1 + 1, মানে 2টি কলার ক্রয় মূল্য এই 5 টাকা। তাহলে এখন বিক্রি করা হয়েছে, দেখো 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত হবে? কম হবে, মানে ভাগ হবে। তাহলে 2টা কলার বিক্রয় মূল্য কত হবে? এটা 2 গুণ করে দিতে হবে। এটা হিসাব করলে কত হয়? এই দেখো এখানে আমরা একটু হিসাব করি। উপরে রয়েছে 30, এই যে 30 গুণ হচ্ছে 2, তার মানে 60 হয়ে যায়। সেটাকে 12 দ্বারা, নিচে 12 আছে না, 12 দ্বারা এই জন্য ভাগ করে দিলাম। এই যে 12, মান কত আসে? 5 টাকা। এই দেখো 5 টাকা। সুতরাং দেখা যাচ্ছে যে 2টি কলার ক্রয় ও বিক্রয় মূল্য সমান, তার লাভ বা ক্ষতি কিছুই হবে না। দেখো এখানে 2টি কলার বিক্রয় মূল্য এখানে 5 টাকা, আর একটু আগে আমরা দেখলাম এই যে এখানে দেখো, আর ক্রয় মূল্য 5 টাকা। তো যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয়ে যায় তখন তো লাভ ক্ষতির কোনো প্রশ্ন আসে না, তখন শতকরাও বের করা যাবে না। এটা 4 নম্বর প্রশ্ন। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এটা বের করতে হবে। এখন এখানে মুনাফার হার কত? মুনাফার হার হচ্ছে 10.50%, 5 মানে 50%। এখন মুনাফার হার, এই যে পার্সেন্ট আছে না, পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ করা। এই যে 100 দ্বারা ভাগ করলাম, 100 দ্বারা ভাগ করলে যা হবে ওইটাই আর কি। চাইলে আমরা এভাবেও লিখতে পারি যে 100 দ্বারা ভাগ করে যে মানটা হয় 10.50 ভাগ হচ্ছে 100। এই যে 100 দ্বারা ভাগ করলে যে মানটা আসলো কত? 0.105। এইভাবে লিখতে পারি। কত আসছে দেখো? 0.105। এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। যেটা সহজ তোমরা সেটা লিখতে পারো। এখন এখানে আসল টাকা কত? দেখো এই যে 2000 টাকা না, এটা হচ্ছে পির মান, আসল টাকা। মূল যে টাকা সে রেখেছিল ওইটাই হচ্ছে কি পি ধরা হয়। এটাকে কি ধরতে হয়? পি ধরতে হয়। আমরা এর প্রথম ক্লাসে কিন্তু আমরা এগুলো দেখেছিলাম। যারা ওই ক্লাসটা দেখো নাই তারা এই যে
প্লে লিস্টে চলে আসবো, আমাদের মানে মূল চ্যানেলে চলে আসবো। প্রথমে এখানে এসে তারপরে যে প্লে লিস্ট আছে না, এখানে চলে আসবো। আসার পরে দেখো এই প্লে লিস্টে দেওয়া আছে ম্যাথ, এই প্রথমে দেওয়া, দেখছো এই যে কিন্তু প্রথমে নাও থাকতে পারে, এর নিচের দিকে যাবা না থাকতে পারে। এই যে লেখা রয়েছে যে অষ্টম শ্রেণীর নতুন বই 2025 মুনাফা 2.1, এই যে এখানে এই অধ্যায়টা এখানে দেওয়া থাকবে, এটাও এখানে দেওয়া থাকবে, দেখে নিও। তো এটা হচ্ছে আসল টাকা কত, 2000 টাকা। এখন এখানে সময় কত, সময় হচ্ছে 5 বছর, এই যে 5 বছর। তো এন এর মান 5। এখন আমাদের মুনাফা বের করতে হবে, মুনাফাকে তো আয় দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আয়ের মান বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, সেটা কত, আমরা জানি আয় সমান PNR। তো PNR যদি হয় তার মুনাফা মানে এটা বাংলায় আছে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। এখন দেখো আসল কত, এই যে 3000 টাকা, এটা হচ্ছে পির মানে যেটা 2000 টাকা। আর এখানে এন এর মান 5, এই যে এন এর মান, আর আর এর মান হচ্ছে যেটা ভাগ হচ্ছে 100। যেহেতু আমরা এই যে এখানে দেখো বের করে নাই, এর জন্য ভাগ 100 দিয়ে দিচ্ছি এই জায়গা। এখন এটা আমরা হিসাব করব কিভাবে, দেখো উপরে যে মানগুলো দেওয়া আছে, কত কত দেওয়া আছে, এই যে 2000 গুণ এগুলো দেওয়া আছে, 2000 গুণ হচ্ছে 10.50, এটা গুণ হচ্ছে এই 5, তাহলে এই মানটা আসে, এটাকে 100 দ্বারা ভাগ করে দিতে হবে, যে 100 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে কত হয়, 1050 টাকা। তো এই যে 1050 টাকা হয়েছে, সেটা এখানে লিখি 1050 টাকা। সুতরাং নিম্ন মুনাফা হবে 1050 টাকা। এরপরে অঙ্কটা চলে যায় 5 নম্বরটা। এই যে দেখো 5 নম্বরে বার্ষিক মুনাফার শতকরা 10 টাকা থেকে কমে 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কম হবে, এটা বলতেছে, মানে এটা চেয়েছে। এখন এখানে মুনাফার হার কত টাকা কমে গেছে, 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, তাহলে 2 টাকা কমে গিয়েছে। সুতরাং আমরা বলতে পারি 100 টাকায় 1 বছরের মুনাফা কমে যায় হচ্ছে 2 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা তো আরো বেশি কমে যায়, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। এবং 3000 টাকায় 1 বছরের মুনাফা তাহলে বেশি হয়ে যাবে আরো, তাই না? তাই 3000 দিয়ে গুণ, আবার 3 বছরে যদি বের করি তাহলে তো আরো বেশি হবে, এই যে তাহলে আরো বেশি হবে, তাই গুণ করে দিলাম এটাও। এখন দেখো এখানে এই সবগুলো গুণ করবো, 2 গুণ 3000, এই যে 3000 গুণ হচ্ছে এই 3, এবং যে মানটা হবে তাকে ভাগ করব কত দ্বারা, এই যে নিচে 100 দ্বারা ভাগ করে দিলাম, মান কত হয় 180, এসে 180 টাকা, এটাই অ্যান্সার। সুতরাং মুনাফা কমে 180 টাকা হয়ে যাবে। এরপরে 6 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে সুদ আসলে অথবা মুনাফা আসলে 18,850 টাকা হবে। এখন এখানে একটু খেয়াল করো, এখানে পির মান কত, মানে আসল কত টাকা, এই যে এই 13,000 টাকা, এটা হচ্ছে আসল, তার মানে এটার মানে পি মানে 13,000 টাকা। এখন এন এর মান কত, এই যে 5 আর কি, এটা হচ্ছে এন এর মান, এন মানে কি সময়। আর এখন সুদ আসলে কত হয়েছে, যে মুনাফা আসলে 18,850। তো আমরা সুদ আসলে বা মুনাফা আসলে যেটা, সেটা কি এ দ্বারা প্রকাশ করি, এই যে এ। তাহলে মুনাফা কত হবে, মুনাফা হচ্ছে এই যে মুনাফা এবং আসল মিলে যেটা হবে তার থেকে আমরা আসল টাকা বিয়োগ করে দেব। এই দেখো মুনাফা আসলে 18,850 আর আসল টাকা হচ্ছে 13,000। এখন এই যে 18,850 এর কি, এটা থেকে বিয়োগ করে দেবো 18,850 টাকা, এখান থেকে বিয়োগ করব, কত বিয়োগ করব, 13, তারপরে 3টা শূন্য, 1 2 3, 3টা শূন্য, কত হয়, এই যে 5,850 টাকা। এই যে 5,850 টাকা বিয়োগ করে দিলাম, এত টাকা হলো। এখন মুনাফার হার কত, মুনাফার হার আর সমান কতটা বের করতে হবে। তো আমরা জানি আই সমান হচ্ছে PRN বা PNR। এখন আর এর মান বের করবো, দেখো তো এখানে PNR সমান কি লিখতে পারি, আই লিখতে পারি। সাইডটাকে এক্সচেঞ্জ করলাম, মানে বাম পক্ষে যারা আছে তাদেরকে ডান পাশে নিয়ে গেলাম, ডান পাশে যারা আছে তাদেরকে বাম পাশে নিয়ে গেলাম। এখন এখান থেকে আর এর মান বের করবো, আর সমান কত হলো, আর সমান হচ্ছে এই যে আই, এই যে আই এই পাশে, আর এখানে দেখো আর সমান তাহলে কত হয়, আই ভাগ হচ্ছে পি ইন্টু এন, এই যে PN। তো আই এর মান বসালাম এই যে, আর নিচে হচ্ছে পি এর মান এবং এন এর মান বসালাম। এটা হিসাব করি তাহলে কত হয়, এখন দেখো এই যে 5,850 এটাকে ভাগ করব, অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে ভাগ করার ক্ষেত্রে, তা না হলে কিন্তু ভুল যাবে। এই 13,000 গুণ এই 5, এই 5টাকে গুণ করে দিলাম, তাহলে কত আসবে এখানে মান, এই মানটা আসছে 0.09। এটা হচ্ছে আর এর মান হলো, মানে মুনাফার এত পার্সেন্ট।
আমার পার্সেন্ট বের করতে হবে। পার্সেন্ট বের করার জন্য কি করব দেখো, পার্সেন্ট বের করার জন্য যেটা করব, এটাকে 100 দ্বারা গুণ করে দেবো। এই যে 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে 9%। এটাই 9%। এই যে জাস্ট এই মানটাকে এত কিছু লেখা লাগবে না, তুমি 100 দ্বারা গুণ করে দিলে, মনে মনে গুণ করে এখানে বসায় দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এত হবে। তারপর 7 নম্বরে চলে যায়। 7 নম্বর দেখো, বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল 8 বছরে মুনাফা আসলে ডাবল হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এটা সমাধান। মনে করি আসল টাকা হচ্ছে 100 টাকা, তাহলে শর্ত মতে বা প্রশ্ন মতে 8 বছর পরে মুনাফা আসলে কত হয়ে যাবে, সুদ আসলে হয়ে যাবে হচ্ছে 200 টাকা। তাহলে 8 বছর পরে মুনাফা কত হবে, মানে এখানে সুদ কত হবে, এই যে সুদ আসলে যা হবে, অর্থাৎ মুনাফা আসলে কত টাকা, 200 টাকা। এখান থেকে আসল কত টাকা, 100 টাকা বিয়োগ করে দেবো, তাহলে 100 টাকা লাভ হবে। তো এখন পির মান হচ্ছে 100 টাকা, মুনাফা হচ্ছে 100 টাকা, তাহলে আর এর মান কত হবে, আর এর মান কত, এটা আমাদের বের করতে হবে। এখানে এন এর মানও দেওয়া আছে, এন এর মান কত, এ দেখো এন কত, এন হচ্ছে এই যে এটা 8 বছর, এই যে 8 বছর হচ্ছে এন এর মান। তাহলে এখানে এন এর মানটাও তোমরা একটু লিখে নিও, 8 বছর, 8 বছর। এখন দেখো আমরা জানি আই সমান কত, পি এন আর, এটা তো আমরা জানি। এখন এখান থেকে আর এর মান বের করতে হবে, আর সমান কত হয়, আই ভাগ পি এন। আই ভাগ পি এন কিভাবে হলো, তাই না? এখন আমরা একটু আগেও এরকম একটা করছি, যেটা মান বের করব সেটাকে ডান পাশ থেকে হোক বাম পাশ থেকে হোক, আমাদেরকে বাম পাশে নিয়ে আসতে হবে, অলওয়েজ বাম পাশে নিয়ে আসতে হবে। দেখো তাহলে এটাকে এক্সচেঞ্জ করি, পি এন আর সমান কি লিখতে পারি, আই লিখতে পারি। মানে যারা হচ্ছে বাম পাশে আছে তাদেরকে ডান পাশে নিয়ে যাবো, আর যারা ডান পাশে আছে তাদেরকে বাম পাশে নিয়ে যাবো। যদি আমরা পুরা সমীকরণে সবাইকে এক্সচেঞ্জ করি, মানে যারা ডান পাশে ছিল সবাইকে বাম পাশে নিয়ে গেলাম একসাথে, আর যারা বাম পাশে ছিল সবাইকে ডান পাশে নিয়ে গেলাম একসাথে, হ্যাঁ, এক পাশ থেকে আরেক পাশে পুরাপুরি নিয়ে গেছি, তখন আর এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা বের করবো আর এর মান, আর সমান কত হবে, এখানে ছিল আই রাখলাম, আর ভাগ হয়ে যাবে এই পি এবং এন এর সাথে তো গুণ আছে, তাই না? মানে আর এর সাথে পি এন গুণ আছে, তাই পি এন টা নিচে চলে যায়, ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে আই এর মান 100, আর এই যে নিচে রয়েছে পি মানে 100, আর এই এন এর মান হচ্ছে 8। এটা কাটা যায়, তাহলে কত আসে দেখো, এখানে উপরে কিছু থাকে না, তাই না? আচ্ছা মনে করো কিছু আমি কাটাকাটি করি নাই, তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে করে দিবে, কোনো সমস্যা নেই। এই দেখো এরকম আছে না, নিচে আছে, উপর আছে 100 টাকা, নিচে ভাগ 100। দেখো এই জন্য ভাগ করার আগে অবশ্যই গুণ করে দেবা, এই যে এইভাবে এত হয়, এটাকে আবার 100 দ্বারা গুণ করবা, কেন? কারণ পার্সেন্টেজ বের করার জন্য। এই যে কত আসে দেখো, 12.5, এই যে 12.5, এটাই হচ্ছে আনসার। এই যে দেখো 12.5%, এটা হচ্ছে আনসার। এরপর 8 নম্বরে চলে যাচ্ছে। 8 নম্বরে 6,500 টাকা যে হার মুনাফায় 8 বছরে মুনাফা আসলে কত টাকা হবে, 4 বছরে, এটা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে, এটা বলছে আর কি। দুইটা পার্ট এখানে সমাধান দেখি। এখানে শুরু করি, মুনাফা যোগ আসল কত টাকা, 8,840 টাকা, এবং আসল কত টাকা, আসল হচ্ছে 6500 টাকা, অর্থাৎ 6,500 টাকা। তাহলে মুনাফা কত হবে, এই মুনাফা আসল মানে দুইটা মিলে শুধু আসলে যে টাকা তার থেকে আসল টাকা বিয়োগ করে দিলাম, যে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, 2340 টাকা হলো। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আচ্ছা প্রথম ক্ষেত্রে বের করি যে এত টাকায় 4 বছরের মুনাফা কত, 2340 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কত হবে, আরো ভাগ হবে, মানে কমে যাবে। এই কমে যদি যায়, দেখো এখানে নিচে ভাগ, এখানে 4 গুণ আছে কিন্তু, তাহলে যে 100 টাকায় আমাদের 1 বছরে 1 টাকায়, মানে 100 টাকায় 1 বছরে কত হবে, 100 টাকাটা উপরে যে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, যে এখানে, ঠিক আছে, এই যে এখানে গুণ হবে 100 টাকা। তারপরে 100 টাকায় 4 বছরে কত হবে, তো 4 বছর উপরে যে গুণ হবে, আর এখানে কিন্তু 100 গুণ হবে। এখন দেখি আমরা হিসাব করি এটা কত আসে, উপরে কত আছে দেখো, 2340 টাকা গুণ হচ্ছে 4 বছর, 4 গুণ হচ্ছে ওই 100 দিয়ে দিলাম। যে মানটা হবে তাকে ভাগ করব কত দ্বারা, তার আগে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, 6,500, এই যে 6,500 গুণ হচ্ছে 4 করলাম, কত আসে দেখো, এই 36 টাকা। এখানে কিন্তু 100 হবে, এটা কিন্তু নাই, এখানে 4 হবে, এটা তোমরা ঠিক করে দিও। এখানে দেখো কত হলো, 3600 টাকা হলো। এখন মুনাফা আসল কত টাকা হবে, এই যে আসল টাকা তো 100, আর এখানে এই যে 36 যোগ করলাম, তাহলে 136। এখন মুনাফা আসল 136 হলে হলো আসল, মানে যদি হয় হলে, এখানে হলে আসল কত টাকা হবে, 100 টাকা হবে।
তাহলে মুনাফা আসলে যদি 1 টাকা হয় তাহলে আসল হবে কত, আর কমে যাবে, তাই ভাগ হয়ে যাবে। আর মুনাফা আসলে এই যে 10,200 টাকা। এটা কোথায় পেলাম, এখানে কোশ্চেনে দেওয়া আছে, দেখো এই যে এই মান, এই যে এটা, এই মানটা লিখলাম। তো যদি মুনাফা আসলে অত টাকা হয় তাহলে আসল কত টাকা হবে, এই যে আসল হবে, গুণ হবে, যে উপরে চলে যাবে জন্য। এখন এটাকে হিসাব করি, কত উপরে রয়েছে 100 গুণ হচ্ছে 10200, এই যে সমান চিনলাম। এখন ভাগ কত হবে, 136 কত হয়, 7,500 টাকা। এই যে 7,500 টাকা, নিম্ন আসল হবে 7,500 টাকা বা হচ্ছে 7500 টাকা। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,000 এখানে 4700 কত 60 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 মানে 50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। এইখানে দেখো 8 তোমরা 50 বলবা না, কারণ দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে তাকে ডিজিট আকার মানে 1 2 3 এরকম বলতে হয়, 50 বলা যাবে না, বুঝছো। এখন দেখো এখানে মনে করি রিয়াজ সাহেব ব্যাংকে জমা রেখেছিলেন কত টাকা, পি টাকা। কত টাকা রেখেছিলেন তা তো আমরা জানি না, সেই টাকাটাকে পি ধরি। দেওয়া আছে ব্যাংকের মুনাফার হার কত, আর আর এর মান কত পার্সেন্ট, এই যে এটা 8.50%। তো এটাকে 100 দ্বারা ভাগ করতে হয়। এই যে শতকরা থেকে এমনি যদি প্রকাশ করতে চাই তাহলে 100 দ্বারা ভাগ করলাম সেটাকে। আর এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে 4 বছর, তাই এখানে 4 বছর লিখলাম। আয়ের মান কত, এই যে 4760 টাকা, এই যে 4760 টাকা লিখলাম আয়ের মান। এখন আমরা জানি আয় সমান কত, পি এন আর, এটা তো সূত্র আমরা জানি, তাই আমরা পি এর মান বের করব। পি সমান তাহলে এখানে কত লিখবো, ওই যে একইভাবে সাইডটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। তাহলে পি আর এন সমান কি লেখা যায়, আয় লেখা যায়। বা এখান থেকে, বা দেখো এখান থেকে পি সমান কত লিখবো, পি সমান হচ্ছে আই ভাগ হচ্ছে আর এন। তাহলে আয়ের মান কত, 4760 টাকা, আর এর মান হচ্ছে যে এটা, আর এর মান পরেরটা বসে দিলাম। এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 4, এটা এইভাবে হিসাব করব। অথবা তোমরা চাইলে এখানে দেখো আরেকটা কাজ করে নিতে পারো, এই যে এখান থেকে মানটা তুমি এই জায়গায় হিসাব করে নিতে পারতে, আর এর মান এই জায়গায় হিসাব করে নিতে পারতে। কত, ওই দেখো 8.50, একে ভাগ করব কত দ্বারা, 100 দ্বারা। মানটা কত আসে একবারে এখানে লিখে দিতে পারতে, 0.085, এটা। তো ওইটা এখানে এই যে এই জায়গার পরিবর্তে তুমি এটা লিখতে পারো 0.085, এটা। এখন দেখো এটা কত আসে মান, উপরে রয়েছে 4760 টাকা ভাগ হচ্ছে এই যে 0.085, এই যেটা গুণ হচ্ছে এই যে 4, এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, কত হয় 14,000 টাকা হয়ে যায়, তাই না। এই দেখো খুব সহজে এত হিসাব না করে এভাবে করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে ব্যাংকে তিনি রেখেছিলেন 14,000 টাকা, এভাবে করলে হয়ে যাচ্ছে। 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা আসলে বা মুনাফা মূলধনে দ্বিগুণ হয়। মুনাফা মূলধন মানে কি, মুনাফা আসল বা সুদ আসল দ্বিগুণ হয়ে যায়, ডাবল হয়ে যায়, সেই হারে কত টাকা 4 বছর মুনাফা আসলে বা মুনাফা মূলধনে কত হবে, 2050 টাকা হবে। এখন প্রথম ক্ষেত্রে একটু ধরি, প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে 6 বছর। এখন মূলধন মনে করো পি টাকা, মনে করলাম পি টাকা, এবং মুনাফার হার মনে করলাম আর%, এই দুইটা কিন্তু দেওয়া নাই, এজন্য ধরে নিলাম। এখন 6 বছরে মুনাফা মূলধন কত টাকা হচ্ছে, এ সমান হচ্ছে, মানে মুনাফা মূলধনকে তো এ দ্বারা প্রকাশ করে, এ মানে এ হচ্ছে 2p হয়ে যাচ্ছে, মানে পি কে আসল যা তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, দেখছো। তাই মূলধন আসলে দ্বিগুণ হয়ে যাবে না, মানে মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে, তাই এটা। এখন 6 বছরে মুনাফা কত, মুনাফা আয় সমান আমরা জানি, আয় সমান এখানে দেখো এই যে ডাবল তো হয়ে যাচ্ছে হচ্ছে মুনাফার আর মূলধনে, তাহলে মূলধন হচ্ছে পি টাকা, তাহলে এই 2p থেকে যদি আমরা পি বিয়োগ করে দিই তাহলে কত হবে, পি এটা হয়ে যাবে আসল, এই যে পি টাকা, মানে মূলধনের সমান মূলধন হচ্ছে আসলের সমান হয়ে যাচ্ছে। এখন আমরা জানি আই সমান পি এন আর, আর এর মান এখান থেকে কত, একইভাবে যে পি এন আর সমান কত আই, এখানে আর সমান কত হবে আই বাই পি এন, এই জন্য আর কি। এখন পি আয়ের মান তো পি, তাই না, এই যে একটু আগে দেখলাম পি, আর এখানে পি এন বসালাম, এই পি পি কাটা যায়, তাহলে এখানে উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে আছে কত 6 না, এই যে 6,
এখানে আমরা এটাকে কি লিখতে পারি, এই যে এটা 1 ভাগ কত, দেখো 1 ভাগ কত আছে, 1 ভাগ 6 এরকম আছে না, এটাকে জাস্ট 100 দ্বারা গুণ করে দিবা, তাহলে কত হচ্ছে, এই যে 16 দশমিক কত 6 এরকম 67%। যদি তুমি লিখতে চাও, মানে যদি এটা পার্সেন্টেজ বের করতে চাও, শতকরা এভাবে বের করা শেষ হয়ে যাচ্ছে, বুঝছো, এত করার দরকার নেই, মানে অন্য কিছু দরকার নেই, এটুক লিখে দিবা, আর এইসব কিছু করার দরকার নেই। আচ্ছা, এরপরে দ্বিতীয় ক্ষেত্রে মূলধন মনে করলাম পি টাকা। দ্বিতীয় ক্ষেত্রে এখন দেওয়া আছে সময় হচ্ছে 4 বছর, মুনাফা মূলধন কত, পুরা পরেরটা তো মান দিয়ে দিয়েছে, কত, এই যে 2050 মানে 2050 টাকা। এখন এখানে মুনাফা কত হবে, মুনাফা এইখান থেকে মানে সুদাসল যা হবে তার থেকে পি বিয়োগ করে দিতে হবে, পির মান তো বের করতে হবে। এই যে মুনাফার হার তো এই টাকা হয়েছে, আমরা একটু আগে জানলাম। আচ্ছা, এটা না হলে তুমি যেটা পেয়েছো সেটা লিখতে পারো, এই যে 16.67%। তো পার্সেন্ট, এই যে এটা তো পার্সেন্ট ছিল, দেখো পার্সেন্ট, আমরা তো মূলধন বের করতে বলা হয়েছে মনে করো, এই জন্য আর কি, মানে পার্সেন্টেজ মুনাফার হার, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করলে ওই এমনি মান পেয়ে যাবো, যে এই মানটা আমাদের লাগবে, কিন্তু এই মানটা 0.16, এই যেটা 0.167, আর এখানে কিন্তু আবার পার্সেন্ট নাই, পার্সেন্ট থেকে এমনিতে আনতে গেলে এরকম দিতে হবে। এখন আই সমান কি জানি, আই সমান হচ্ছে পিএনআর। তো এখানে আই সমান আবার এই মানটা এত বসা দেবো, কোথায় পেলাম, এই যে কেবল এই যে এটা বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম, সমান কত হচ্ছে দেখো, এখানে দেখো একটু সূত্রটা দেখো, আই সমান হচ্ছে পি এন আর। এখন এই যে আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 2050, সেখান থেকে পি বিয়োগ দিলাম, আর এই পাশে আছে পি ইন্টু এন এর মান কত, এন এর মান তো আমরা বের করি 4, এর মান হচ্ছে 4, আর আর এর মান তো আমরা হিসাব করলাম, এই যে এই মানটা 0.167 এটা। এখন দেখি এখানে কত হয়, এই যে 2050, এখানে মাইনাস পি, আর এই সবগুলো একটু গুণ করে দেখি কত আসে, দেখো এটার সাথে 4 গুণ করলে কত হয়, 4 গুণ করলাম কত হলো, 0.67 দিতে পারি, বা শুধু 6 দিলেও হবে, সমস্যা নেই। এখান থেকে এর সাথে আবার কিন্তু পি আছে, এই যে পি দিয়ে দিলাম পি। এখন 2050 এটা আছে, আর এই যে মাইনাস পি এটাকে ডান পাশে নিয়ে যায়, তাহলে প্লাস পি হয়ে যাচ্ছে, এই যে 0.67 পি হয়ে যাচ্ছে। এখন দেখো এটার সাথে যদি এটা যোগ করে দিই 2050, তাই না, এটা আছে, আর এই পাশে কত, এই পির সাথে আর এটা যদি যোগ করে দিই তাহলে কত হয়, তাহলে দেখো এখানে হয়ে যায় হচ্ছে, আচ্ছা যোগটা কিভাবে করব, প্রথমে এই পিটাকে কমন নেব, কমন নিয়ে এখানে কি থাকে, কিছু নেই, মানে 1 থাকে, যোগ এইটা পুরোটাকে এখানে বসাই দিলাম 67, এটা এই যে এই পিটাতে পি কমন নেওয়া মানে পিটাকে এখানে নিয়ে নিলাম আর কি। এখন দেখো এখানে 1 যোগ 0.67, এই যে এটা মানটা কত আসে দেখো 1.67, এই যে বা 2050 সমান 1.67, আর এই পিটা জায়গায় পি থাকলো এখানে। এখন আমরা সাইডটাকে চেঞ্জ করে দিলাম, এই যে এইভাবে লিখবো, সমান কত 2050 এইভাবে লিখলাম। এখান থেকে আমরা পির মান বের করব, পি সমান তাহলে কত আসে 2050, আর যেহেতু এর সাথে গুণ আছে তো গুণ থাকলে এই পাশে ভাগ হয়ে যাবে 1.67। এখন দেখো উপরেরটা দিয়ে নিচেরটা দিয়ে ভাগ করে দেবো, উপরে রয়েছে 2050, এটাকে ভাগ করব 1.67, এই যে ভাগ করলাম, মান কত আসবে, এই যে 1227 দশমিক সামথিং। দেখো এই যে এই মানটা এত আসলো, তো এখানে দেখো 30 আসছে কেন, কারণ আমরা এখানে এই যে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো একটু এলোমেলো ধরছি, তো এজন্য এটা আসছে, তোমাদের যেটা আসবে সেটাই লিখবা, সমস্যা নেই, এভাবে করলেই হবে। এরপরে 11 নম্বর, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকায় 4 বছরের মুনাফা যত হয়, মুনাফার কত টাকায় 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা একটু লিখি, দেওয়া আছে কত, আর এর মান 6%, এই 6% দেওয়া আছে না, এই দেখো শতকরা যে কয় টাকা ওইটা হচ্ছে আর এত পার্সেন্ট। এটাকে আমরা যদি জেনারেল লিখতে চাই তাহলে কি করতে হবে, 6 ওই যে মানটা এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে, এটাকে যদি 100 দ্বারা তুমি ভাগ করো, একবারে ভাগ করে দিতে পারো, 6 ভাগ 100, এই যে এইটা 100, এই মানটা কত আসে 0.06 বা 0.06। এখন এখানে আসল টাকা কত, আসল পি টাকা হচ্ছে 500 টাকা,
আর এখানে এন এর মান মানে সময় কত 4 বছর। মুনাফা কত, মুনাফা আয়ের মান কত এটা বের করতে। তো আমরা জানি আয় সমান কত পি এন আর। তো পি এর মান বসালাম, এটা হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে এন এর মান বসালাম। সবগুলোকে হিসাব করবো, তাহলে কত হচ্ছে 120 টাকা হচ্ছে। এখন দ্বিতীয় ক্ষেত্রে আয় সমান কত 120 টাকা। মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 5%। তো 5% এটাকে আমরা যদি এভাবেও লিখতে পারি, আবার তুমি চাইলে এখানে ভাগ করে দিতে পারো। এখন সময় 6 বছর 2 মাস। তো 6 বছর 2 মাসে কত বছর হয়, পুরোটাকে বছরে কনভার্ট করে দিতে হবে। এই জন্য এই 6 লিখলাম, আর এখানে এই যে 6 মানে 2 লিখলাম, আর 6 তো বছর মাস আর কি। তো এই মাসকে বছরে নিয়ে যাবো, এই জন্য 12 দ্বারা ভাগ করে দিলাম। তো এখানে কাটাকাটি করলাম, এই 6 এর মধ্যে কয়বার যায়, 2 বার যায়, 1/2 হয়। এখন এটাকে লসাগু করব, 2 হয়, আর 2 দুগুণে 4 যোগ 1, তার মানে কত 4 যোগ 1, এই 4 যোগ 1 মানে 5, উপরে 5 আর নিচে আছে 2, লসাগু করলাম। দেখো এখানে পি সমান কত, আমরা তো জানি এই যে আই সমান হচ্ছে পি এন আর। এখান থেকে আমরা পি এর মান বের করব, তাহলে পি এন আর সমান আমরা লিখতে পারি আই। অতএব পি সমান কত হবে আই, আর এই পাশে দেখো এন আরটা কি গুণ আছে না, তাই এন আরটা নিচে ভাগ হয়ে যাবে এই যে এরকম। এখন এই আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 120 টাকা, আর এই আর এর মান তো আমরা জানি যে 5/100, আর এই যে এন এর মান হচ্ছে 5/2, এইটা 5/2। এখন আমরা এটা পুরোটাকে হিসাব করে দেখবো যে মানটা কত আসে। ওকে, তো দেখো উপরে তো কত আছে, উপরে আছে হচ্ছে, আচ্ছা এখানে যেভাবে হিসাব করে সেটা একটু দেখাই। এইভাবে হিসাব করলাম, আমরা হিসাব করতে পারি এইভাবে, তো কঠিন ভাবে না করে তুমি এইভাবে করবে। দেখো উপরে নিবা 120 টাকা, 120, আর নিচে যারা আছে তাদেরকে লেখো একবার। এই দেখো 5 গুণ ওখানে কত আছে 5, 5 5 25, আর নিচে একদম নিচে ব্র্যাকেট দেবো, এই জন্য 100 আছে না, 100 গুণ হচ্ছে 2 দিয়ে দিলাম। কত আসে দেখো, এই যে মান আসে 0.0 কত 125, 0.125 এরকম। এখন এটাকে আমরা একটু হিসাব করি, উপরেরটা 120, এটাকে ভাগ করব কত 0.125, এই যে মান কত 960 টাকা। তাহলে এই 960 টাকা এটাই হচ্ছে নিম্ন আসল টাকা, এই যেটা 960 টাকা এটা আসল। এরপরে দেখো 12 নম্বর প্রশ্ন, বার্ষিক মুনাফায় 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত টাকা ছিল এটা বের করতে হবে। এখন এখানে দেখো বার্ষিক মুনাফা 8% থেকে 10% হলো, অর্থাৎ বার্ষিক মুনাফা বৃদ্ধি পেয়ে কত হলো, 10 থেকে 8 বিয়োগ করে দেবো, 2% বাড়লো, ঠিক আছে না এরকম। এখন মূলধন মনে করলাম পি টাকা, মূলধন তো নাই এখানে দেওয়া, এর জন্য পি ধরে নিলাম। দেওয়া আছে আয় সমান কত 128, এর মান হচ্ছে 8 দেওয়া আছে। এখন মুনাফার হার কত, মুনাফার হার 2%, 2টাকে 100 দ্বারা ভাগ করে দেবো। তোমরা এইভাবে করবে অলওয়েজ, 2 কে 100 দ্বারা ভাগ করে যে মানটা হয় সেখানে এটা লিখবা 0.02, এইভাবে লিখলেও হবে, অথবা তুমি এভাবে এটাই বসিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা জানি আয় সমান কত পি এন আর, তো এখান থেকে পির মান বের করবো, পি সমান কত আই বাই এন আর হচ্ছে, তো আয়ের মান এটা বসিয়ে দিলাম, আর আর এর মান এটা না বসায় তোমরা এই যে মানটা বসাই দিবা 0.02। তাহলে দেখো এখানে কত আছে 128 ভাগ হচ্ছে 0.02 এরকম হচ্ছে, আর এই যে 4 এখানে গুণ করে দিলাম, কত আসে দেখো, হিসাব করে দেখবো। এই জায়গা এখানে 128 এটাকে ভাগ করবো, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে ভাগ করার জন্য। পয়েন্ট এখানে 0 কত 02 আছে, 02 এটাকে গুণ করবো কত দ্বারা, এই 4 দ্বারা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। মানটা কত 1600 টাকা। কত টাকা দেখো 1600 টাকা, এই যে 1600, এটাই লিখবো, নিম্ন মূলধন হবে এই 1600 টাকা। এরপরে 13 নম্বর প্রশ্ন, এই যে প্রশ্ন নম্বর 13, কোন আসল 3 বছরে মুনাফা আসলে কত হয় 1578 টাকা হয়, এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। তাহলে আসল এবং মূলধন হার নির্ণয় করতে হবে। এখানে দেখো আসল এবং 5 বছরে মুনাফা কত, এখানে প্রথম ক্ষেত্রে 1830 টাকা, এবং আসল 3 বছরের মুনাফা কত 1578 টাকা। তাহলে যদি আমরা বিয়োগ করি, যে এই যে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2 বছরের মুনাফা কত হবে, এটা থেকে এটা বিয়োগ করলাম, এই যে 1830 থেকে 1578 বিয়োগ করলে কত 252 টাকা হয়।
তাহলে 1 বছরে মুনাফা কত হবে? 1 বছরের মুনাফা তো 2 দ্বারা ভাগ করে দিতে হবে। 2 বছরের মুনাফা এত, তাহলে 1 বছরে 2 দিয়ে ভাগ করে দিলাম। এখন আমাদের কাছে 3 বছরের মুনাফা বের করব। কেন? কারণ এটার সাথে তুলনা করার জন্য। তো 3 বছরের মুনাফা কত হয়? তার সাথে 3 গুণ করতে হবে। এখন এই 252 সাথে 3 গুণ করে দেখো যে এরকম 252 এটাকে গুণ করব কত দ্বারা? 3 দ্বারা গুণ করব। গুণ করে যা হবে তাকে ভাগ করব কত দ্বারা? 2 দ্বারা ভাগ করে দেবো। এই মানটা কত? 378 আসে। এই যে 378 টাকা। এখন আসল কয় টাকা হবে? এই দেখো 3 বছরে তো 1578 টাকা। তো 1578 থেকে এই যে 378 টাকা আবার দেখা 3, এই যে 1578 না, ওখান থেকে 378 টাকা বিয়োগ করে দিতে হবে। এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? 1200 টাকা হয়। তো এইটাই এখন আমরা জানি আই সমান কত? PNR। তা আর এর মান কত? এটা বের করতে হবে। আর আই বাই PN। তো পির মান তো দেওয়া আমরা দেখলাম, এই যে 1200। আয়ের মান হচ্ছে এই যে 378, আর এন এর মান হচ্ছে 3 বছর। তো মুনাফার হার কত হবে? আর কত হবে এটা বের করতে হবে। আর কত হবে? আর সমান হচ্ছে এই যে সূত্র, আর সমান কত? আর সমান হচ্ছে আই বাই পি ইন্টু এন। তো আয়ের মান কত? আয়ের মান তো ওই যে দেখলাম 378, তাই না? 378 আর পির মান কত? 1200 গুণ হচ্ছে এই 3। এইটাকে হিসাব করব কত আসে দেখো, এই যেটা 378, এই 378 ভাগ, এরকম ভাগ দিয়ে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। 1200, এই যে 1200 গুণ হচ্ছে এই 3। তাহলে মানটা কত আসে দেখো, এই যে যা হবে তাকে 100 দ্বারা গুণ করব, কারণ শতকরা বের করবো না, এর জন্য এই যে এত হয়। তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো 10.5%। তাহলে এটা আনসার হচ্ছে কত? 10.5%। তোমাদের এত কিছু লেখার দরকার নেই, জাস্ট এতটুকু করলেই হবে, যতটুকু দেখালাম। তারপর দেখো এখানে 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? তো এখানে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে আমরা জানি আয় সমান PNR। তো মুনাফা কত হবে? আসল গুণ মুনাফার হার গুণ সময়। তাহলে এখন বলছে যে 10% মুনাফায় তো আসল, এই যে একটু আমরা যে সূত্রটা জানি তাই না, এটাই। তো এখানে 10% মুনাফায় 3 বছর মানে 3000 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? এই যে মুনাফা মানে আসল টাকা 3000, তাকে আর এখানে কত পার্সেন্ট? 10%। 10% আর 1 বছর হচ্ছে সময়, এখানে দিলাম। এখন 10% মানে কত? 100 দ্বারা ভাগ। টোটাল হিসাব করে দেখবো, এই শূন্য মনে করো, এই শূন্য কাটা, এই শূন্যর সাথে এই শূন্য কাটা, তো কত হয়? 300 টাকা। এই সে 300 টাকা। আবার একইভাবে 8% হার মুনাফায় 2000 টাকায় 1 বছরের মুনাফা কত হবে? একইভাবে 2000, এটা হচ্ছে আসল টাকা, আর এখানে 8%, তাই 100 দ্বারা ভাগ করে দিলাম, আর গুণ হচ্ছে 1 বছরের। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, আর দুগুণে কত হয়? 16, আর এই 0 জায়গায় 0 দিলাম, 16। তাহলে 160 টাকা। তাহলে মোট আসল কত টাকা হচ্ছে? তাহলে আগের আসল ছিল 3000 টাকা, আর এখন হচ্ছে 2000 টাকা, টোটাল 5000 টাকা। তাহলে মোট মুনাফা কত হবে? আগে ছিল 300 টাকা, এখন হচ্ছে 160 টাকা। তাহলে টোটাল যোগ করলে 460 টাকা হবে। এটা হচ্ছে মুনাফা। তা এখন মনে করলাম সময় হচ্ছে 1 বছর। আচ্ছা, সময় তো 1 বছর দেওয়া আছে, গড় মুনাফার হার কত হবে এটা বের করতে হবে। তা আমরা জানি আই সমান কত? PNR। তা আর সমান কত হবে? আই বাই PN। এখানে দেখো এই যে আয়ের মান তো দেওয়া আছে, এই যে কত? 460 টাকা, 460 টাকা। আর এখানে পি আসল টাকা ছিল 5000 টাকা, আর সময় হচ্ছে 1। এখন ভাগ করে দেখবো কত আসে। এই দেখো 460 টাকা, 460 ভাগ হচ্ছে, এই যে ভাগ করবো কত দ্বারা? 5000। এখানে আছে 5000, এই যে 5000 গুণ হচ্ছে 1, এই যে 1 ভাগ করে দিলাম। তাহলে কত আসে দেখো, এই যে 0 যেটা আসলো ওটাকে 100 দ্বারা আবার গুণ করে দেবো। তাহলে আমরা এই যে 9.2 পাবো। 9.2%। এই পার্সেন্টটাই হচ্ছে অ্যান্সার। আর কিছু করার দরকার নেই, এগুলো লাগবে না তোমরা, জাস্ট এতটুকু করলেই হয়ে যাচ্ছে। এরপরে 15 নম্বর প্রশ্ন। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। এখন আমরা মনে করব যে উভয় ক্ষেত্রে মুনাফার হার আছে কত পার্সেন্ট? 8%। এখন
মুনাফা সমান কত? মুনাফা সমান হচ্ছে আসল গুণ মুনাফার হার ইনটু সময়। এখন মনে করলাম যে 10,000 টাকায় 3 বছরের মুনাফা, এটা আর পার্সেন্ট, এটা আর এর মান এখন বের করব। তো এখানে এটা হচ্ছে আসল গুণ আর পার্সেন্ট আছে, আর পার্সেন্টকে জেনারেল করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, আর 3 বছর আছে সময়। এখন আমরা যেটা করব, এইটা সেই শূন্যের সাথে এই শূন্য, আর এই শূন্য এই শূন্য কাটা, তাহলে এখান থেকে 100 আর 100 সাথে 3 গুণ করলে 300, আর এই আর এর জায়গায় আরটাকে বসিয়ে দেবো শুধু গুণ আকারে। এখন আবার আর পার্সেন্ট হারে এই যে আরো টাকা আছে না, 15,000 টাকায় 4 বছরের মুনাফা কত হয়? তো 15,000 গুণ আর এর মান কত, আর হচ্ছে আর বাই 100%, এটার সাথে এটা কাটা, তাহলে 150 আছে, 150 সাথে 4 গুণ করবো, তাহলে 600, আর এই যে আরটা, এই আরটা এর সাথে গুণ আকারে বসে গেল। এখন দেখো এখানে যে 300 আর এখানে আছে 600 আর, দুইটা যোগ করব, দুইটা যোগ করলে হয় হচ্ছে টোটাল, মানে যোগ করলে টোটাল কত হয়? 9,900 টাকা হয়। এখন এখানে 300 আর 600 যোগ করলে কত? 900 হয়, 900 আর হয়, আর সমান কত? 9,900 টাকা। এখন আর এর মান কত হবে? যেহেতু এই আর এর সাথে 900টা গুণ আছে, এই জন্য এখানে ভাগ হয়ে যাবে, এই শূন্য উপরে দুইটা শূন্য কাটা, এর 9 এর ভিতরে যায় 11 বার, তাহলে 11%। নির্ণয় মুনাফার হার হচ্ছে এই 11%। এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, একই হার মুনাফায় কোন আসল 6 বছরে মুনাফা আসলে 2 গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হয়ে যাবে, এটা বলছে আর কি। তো মনে করি আসল হচ্ছে পি টাকা, তাহলে মুনাফার হার কত? আর%, এটা ধরে নিলাম। তো 6 বছরে মুনাফা আসলে কত টাকা হবে? দ্বিগুণ হয়ে যাবে, 2p হবে। তাহলে 6 বছরে মুনাফা কত হবে? দ্বিগুণ থেকে ওই আসলটা বিয়োগ করে দেবো, তাহলে পি টাকা হবে, পি হবে আসল টাকা। এখন আমরা জানি এন সমান কত, এটা বের করতে হবে। তো আমরা জানি আই সমান হচ্ছে পি এন আর, তাহলে আর সমান কত? আই বাই পি এন। ওই যে এইভাবে পি এন আর সমান কত? আই, এখান থেকে আমরা আর বের করবো, আর সমান কত? আই বাই পি ইন্টু এন, এইভাবে। এখন আই এর মান কত? পি, আর এই পি মানে আই তো পি আমরা কেবল দেখলাম, এই যে এই পিটাকে এন বসালাম, আর পি জায়গায় পি, আর এন এর মান 6, তো এটা কাটা যায়, তাহলে এটা কত? এটা হচ্ছে 1/6, এই যে 1/6, তো এটাকে 1/6 এভাবে লিখতে পারি, 1/6, এটার মান কত সেটাও লিখতে পারি, এই যে, অথবা 1/6 এটাই লিখে দিই। এই ক্ষেত্রে যে পয়েন্টের পর দেখছো অনেক বড় আসলে এই মানটা তো আমরা ধরবো না সবগুলো, তাহলে এখানে আবার পুরোপুরি মিলবে না, এই জন্য 1/6 এখানে রেখে দিবা। কত পার্সেন্ট যদি বের করতে চাও, এটাকে 100 দ্বারা গুণ করে দেবে। কত পার্সেন্ট এটা যদি বের করতে চাও, তাহলে এই যে এত পার্সেন্ট, 16 এত বা এই যে এটা, অথবা এই যে 50/3, এটা হলো 50/3%। তো এখন আমরা যে এন এর মান বের করতে হবে, তো আমরা জানি আই সমান কত? পি এন আর বা পি আর এন, তো আর সমান কত? আই বাই পি এন, সরি এখান থেকে লিখবো আই সমান পি এন আর, তো আই এন সমান কত? আই বাই পি আর, এটা আর কি। তো এই আই এর মান কত? 2p, আর এই যে এন এর মান, এই যে আর এর মান, পের তো কোনো মান না, এটা বসে দিলাম, আর আর এর মান তো কেবল দেখলাম যে 50/3%, তাই বসিয়ে দিলাম আর কি। তো এখানে এটার মানে কত? আচ্ছা এটা তোমরা এইভাবে হিসাব করবে, এই 2p এই পিপি কাটা যায়, তাহলে উপরে থাকে 2, আর নিচে কত? নিচে যে মানটা ছিল আর কি, আমরা এইটা না লিখে আমরা এটা লিখবো না, এই মানটা না লিখে এর আগে যে মানটা ছিল আর কি, এই যে দেখো এই মানটা লিখবো 1/6, 1/6, ওই মানটা লিখবো 1/6, এটা লিখবো। এখন এটা হিসাব করব কিভাবে? দেখো হিসাব করবো হচ্ছে 2, আর এই যে নিচে 6 আছে, এই 6টা একদম উপরে চলে যায়, একদম উপরে 6 উপরের সাথে গুণ হয়ে যায়, আর একের জায়গায় 1 থাকে। এখন 6 দুগুণে কত হয়? 12, তাহলে সময় হবে এই 12 বছর। তো দেখো সময় হচ্ছে 12 বছর। এরপরে 17 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের হচ্ছে 2/5 অংশ, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে হবে এখান থেকে। এখন দেখো আমরা জানি আসল গুণ মুনাফা সমান হচ্ছে মুনাফা আসল। এখন আসল আর হচ্ছে আসলের কত অংশ? 2/5 অংশ, সমান কত? 5600 টাকা। এখন দেখো এখানেও আসল আছে, এখানেও আসল আছে, তো ওই আসলটাকে কমন নিলাম, কমন নিলে এখানে কিছু থাকে না, মানে 1 থাকে, আর এখানে 2/5, এই সে 2/5 দিয়ে দিলাম, আর এখানে 5600 টাকা লিখলাম। এখন এটাকে আমরা লসাগু করবো, এটাকে লসাগু 1 যোগ কত? 2/5, এটা আছে না, লসাগু করলে কত হয়? 5, আর এখানে কিছু নেই মানে 1 আছে, ওই এই যে এই একটা এই 1 এই 5 এর ভিতরে কয়বার যায়? 5 বার যায়,
এই যে 5 বাড়া গেল, এটা উপরে একের সাথে গুণ করবো, তাহলে 5 অক্ষে 5 হয়, যোগ এই 5 5-এর ভিতরে একবার যায়, একের সাথে 2 গুণ করে দেবো, তাহলে 2 একে 2 হয়, উপরে হচ্ছে 7 আর নিচে হচ্ছে 5, 7/5 কত টাকা হয়? 7/5। আর এই যে আসলের সাথে গুণ আছে, এটাকে গুণ করে দিলাম, সমান কত? 5600 টাকা। এখন আমরা এই আসলটাকে বের করবো, তাই আসল রাখলাম, আর এই যে 7/5 এটাকে সমীকরণের ওই পাশে নিয়ে গেলে এই 5টা উপরে চলে যাবে, আর উপরে যে 7 আছে এই 7টা নিচে চলে যাবে, এরকম। এখন এটাকে গুণ করবো, কত আসে দেখো, 5600 দেখো, 5600 তার সাথে উপরে রয়েছে 5, এটা গুণ করব, আর ভাগ করে দেবো কত? 7 দ্বারা, এই যে 7 দ্বারা ভাগ করলাম, তাহলে এই যে কত আসলো? 4000 টাকা। এটা আছে কত? 4000 টাকা। এটা কিসের মান? এটা আছে এটা আমরা আসল বের করলাম, আসল টাকা। এখন মুনাফা কত হবে? তো মুনাফা আসলে যে 5600 টাকা, এখান থেকে 4000 টাকার আসলটা বিয়োগ করে দেবো, তাহলে 1600 টাকা। এখন আমাদের তো বের করতে হবে সময়ের মান, তো আই সমান কত? PNR, তো এন এর মান বের করতে হবে, I/PR এটা। তো আমরা সময় সমান কত? মুনাফা ভাগ হচ্ছে আসল গুণ মুনাফার হার। এখন আসল তো এই যে এটা 1600 টাকা, মুনাফা সরি, আর আসল হচ্ছে 4000 টাকা, আর 8 হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হার মানে 8/100 দ্বারা ভাগ করে দিলাম, এর মানটা হিসাব করি কত আসে দেখো, এখানে 1600 আছে, 1600 দিয়ে দিলাম, 1600 ভাগ কত? এই 1600 ভাগ হচ্ছে 4000, এখানে 4000 দেওয়া আছে, 4000 গুণ হচ্ছে 4000 গুণ হচ্ছে 8/100 না, 8 কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে 0.008 হবে, এই জন্য 8 দিয়ে ভাগ করে দিলাম, কত আসে দেখো? 5 বছর। মানে এটার অ্যান্সার হবে 5 বছর, নিম্ন সময় আছে 5 বছর। এরপরে 28 নম্বর প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 28 হচ্ছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 3 বছর মেয়াদী পেনশন সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা তিনি পাবেন? এখানে দেখো আসল টাকা কত? এই যে 10 লক্ষ টাকা, তার মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, এই যে 10-এর পরে 1 2 3 4 5টা শূন্য আর কি। মুনাফার হার কত? 12%। 12% মানে 12/100, ঠিক আছে? 12/100। 12/100 কে তোমরা কিভাবে লিখতে পারো? দেখো এই যে এইভাবে 12/100 লিখে এটা রাখতে পারো, অথবা এটাকে যদি কাটাকাটি করো তাহলে হয় 3/25 হয়, এভাবে লিখে রাখতে পারো 3/25। কেন 3/25? 4 দিয়ে ভাগ করে, 4 দিয়ে ভাগ করলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করি উপরেরটা, তাহলে 3 হয়, 3 আসে, আর এর নিচেটাকে 4 দিয়ে ভাগ করলে হয় 25। 3/5। এখন এখানে সময় কত? 5 বছর। আর আমরা জানি আই সমান হচ্ছে PNR বা PRN, তো এখানে P এর মান বসিয়ে দিলাম, আর R এর মান তো এই পুরোটা, এই যে এই মানটা এখানে, আর N এর মান হচ্ছে 5। তো এটা হিসাব করব কত আসে দেখো, এখানে কত? পুরা 1-এর পরে 10-এর পর 5টা শূন্য, আরো 1 2 3 4 5 গুণ হচ্ছে উপরে হচ্ছে 3, আর তার সাথে উপরে আবার 5, এইভাবে গুণ আছে, আর ভাগ আছে কত? নিচে আছে 25, 25 দ্বারা ভাগ করলাম, তাহলে এই যে এটা হলো, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 6 লক্ষ, তাই না? এরকম এই এত হলো, যা আসলো সেটা লিখলাম। এখন আমরা জানি 3 মাস সময় আছে, এখানে 3 মাস, 3 মাসকে বছরে কনভার্ট করব, তাহলে এখানে 1 বছর সমান আছে 12 মাস, তো 12 দ্বারা ভাগ করলাম, তাহলে বছর হয়ে যাবে। 12 ভাগ এটার মধ্যে কয়বার যায়? 4 বার যায়, 1/4 বছর। এখন 5 বছরে মুনাফা কত টাকা? এত টাকা। তাহলে 1 বছরে মুনাফা কত হবে? তাহলে এই 5 দ্বারা ভাগ করে দিতে হবে, এই যে 5 দ্বারা ভাগ করে দেবো, আর এখানে সময় কত? 1/4, এই যে 1/4 বছর। তো 1/4 বছর হলে এটা কি করব? এত টাকায় কত হবে তাহলে? মানে 1/4 বছরে মুনাফা আরো কত হবে? তো এটা তো গুণ হবে, তাই না? এটা কি হবে? গুণ হয়ে গেল, এই যে এটার সাথে গুণ হলো, গুণ হলে কত হয়? 1/এত হয়। দেখো এই যে মানটা ছিল আর কি, 1/4 বছর, এটা তো 1 বছরের মুনাফা, এই যে এটা এত টাকা, 1 বছরের মুনাফা এত টাকা না? তো 1 বছর যে মুনাফা হবে, তাহলে এই টাকায় কয় টাকা মুনাফা হবে? দেখো এখানে 1-এর পরে 6-এর পরে কত? 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য দিলাম, গুণ হচ্ছে এই যে 1/4 দিয়ে দিলাম, 1/4, আর নিচে তো আগে থেকে কত ছিল? 5 ছিল, এই যে এরকম। এখন দেখি এটা হিসাব করে কত আসে মানটা। দেখো এটা হিসাব করে দেখবো কত আসে। দেখো এই যে উপরে হচ্ছে 6, তার 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য দিলাম, ভাগ হচ্ছে নিচে কত? 5 গুণ 4, এই যে 4 কত হবে? এই যে 3-এর পরে
চারটা শূন্য, এই যে 3 এর পর 4টা শূন্য দিয়ে দিলাম। এত হচ্ছে মুনাফা পাবেন তিনি, এত টাকা। এরপরে 19 নম্বর প্রশ্ন, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করে পড়ল আর কি। ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলো। ক নম্বর প্রশ্ন, ব্যবসায়ী যশোর থেকে প্রতিশো মানে 100টা কলা কি দরে ক্রয় করেছিল? প্রথম প্রশ্ন, দেখো 12টি কলার ক্রয় মূল্য ছিল 36 টাকা, তাহলে একটা কত ছিল? 36/12 হবে, তাহলে 100টা কত হবে? 100 গুণ হবে, এটা হিসাব করবো। 36 দ্বারা 100 যদি গুণ করি, 36 গুণ হচ্ছে 100, তার মানে তো 3600 হবে। যে মান হবে তাকে 12 দ্বারা ভাগ করে দিলাম, এই যে কত? 300 টাকা, এই যে সে 300। যশোর থেকে প্রতিশো কলা মানে 100 কলা কিনেছে তিনি, 300 টাকা ক্রয় করেছেন। খ নম্বর প্রশ্ন হচ্ছে, বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে নাকি ক্ষতি হবে আর কি। এখানে 12, 18 এবং 15 লসাগু কত হচ্ছে? দেখো 180 কিভাবে? দেখো 12, 18 আর আছে 15, এর ভিতরে কি দিয়ে কাটা যায় বলতো? 2 কিন্তু এর ভিতরে যায়, এটার ভিতরে যায় না, তাহলে 3 যায় সবগুলোর ভিতরে। 3 এর ভিতরে কয়বার যায়? 3 যায় এর ভিতরে 4 বার, 3 4 12, আর 3 এর ভিতরে 6 বার যায়, আর এর ভিতরে যায় 5 বার। এখন দেখো এই দুটার কমন নাই, 2 দিয়ে যায়, 2 এর ভিতর কয়বার যায়? 2 বার, 3 2 6, আর এটার ভিতরে আর কাটাকাটি করা যায় না। সবগুলোকে এখন গুণ করে দেবো। উপরে আছে কত? দেখো 3 গুণ হচ্ছে এই 2, তারপর আছে 2, তারপর আছে কত? 3, তারপর আছে 5, সবগুলোকে গুণ করলাম, 180 টাকা হলো, এই যে 180। তো মনে করি প্রত্যেক দরের 180টি করে কলা ক্রয় করা হলো। 12টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হবে? ভাগ হবে। 180 টাকায় মানে কলার ক্রয় মূল্য কত হবে? 180 গুণ করে দেবো, তাহলে এখানে 540 টাকা হলো হিসাব করে। এখন 18টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। একইভাবে এখানে বের করবো যে 1 টাকায় কত ভাগ হবে, 180 টাকায় কত হবে? 360 টাকা হবে। এখন এখানে কত হলো? 540 টাকা, আর এখানে হলো কত? 360 টাকা। এখন এই দুইটাকে যোগ করে দেবো, অর্থাৎ এটা আর এটা যোগ করলে 360টি কলার ক্রয় মূল্য কত হলো? তো এবং এত যোগ করলাম, তাহলে কত হলো? 900 টাকা হলো। 900 টাকায় কয়টি কলা ক্রয় করা যাচ্ছে? 360টি। এখন আবার 15টি কলার বিক্রয় মূল্য কত? 36 টাকা। তাহলে একটা কলার বিক্রয় মূল্য কত? 36/15, তাহলে 360টি কলা, এতটি কলা তো ক্রয় করা হয়েছিল, কত টাকা হয়? 864 টাকা হলো। দেখছো হিসাব করে, মানে এটা বেশি হিসাব গুণ করে দেবো, তাহলে পুরোটা হিসাব করবা, 864 হিসাব করবা, এই যে এইভাবে দেখো উপরে কত আছে? 3600, আর গুণ কত? 360, একে ভাগ করব, কত দ্বারা ভাগ করব? 15 দ্বারা ভাগ করলাম, এই যে কত হয়? 864 হলো। এখন এখানে ক্রয় মূল্য 900 টাকা, 900 টাকা আছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য আছে 864, তাহলে তো লস হয়ে যাচ্ছে। তো লস কত টাকা হবে? 36 বিয়োগ করে দিলাম, মানে এটার থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে 36 টাকা হচ্ছে। তাহলে 900 টাকায় ক্ষতি হলো কয় টাকা? ক্ষতি হলো 36 টাকা। তাহলে 1 টাকায় ক্ষতি কত? 36/900, তাহলে 100 টাকায় শতকরা, তো এই জন্য 100 টাকা কত হবে এটা বের করতে হবে। তাহলে এখানে 36কে আমরা কি করবো? দেখো 36কে গুণ করব কত? 100 দ্বারা, এই যে 100 দ্বারা, আর ভাগ কত হবে? ভাগ হবে 900 টাকা। 900 ভাগ করলে কত হয়? 4 টাকা তার পার্সেন্ট, মানে 4% ক্ষতি হচ্ছে, তার 4% ক্ষতি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেছি আমরা এইভাবে। তারপরে গ নম্বর প্রশ্ন, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি মানে 4টা কলা কি দরে বিক্রয় করতে হবে? তো এখানে গ নম্বর প্রশ্ন, যশোরের 12টি কলার ক্রয় মূল্য কত ছিল? 36 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য কত ছিল? 36/12 মানে 3 টাকা। আবার কুষ্টিয়ার 18টি কলার ক্রয় মূল্য ছিল 36 টাকা, তাহলে একটা কলার ক্রয় মূল্য ছিল কত? 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 টাকা। তাহলে এই যে এই একটা কলা আর এই একটা কলা, 2 টাকা, মোট 2টি কলার ক্রয় মূল্য কত? এই 3 টাকা আর এই 2 টাকা, মোট 5 টাকা। 2টা কলার হচ্ছে 5 টাকা। তাহলে একটা কলার কত? তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 4টা কলার কত হবে? 4 দ্বারা গুণ করব, গুণ করলে কত হয়? যে 10 টাকা হলো। এখন ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য কত হবে? তো ক্রয় মূল্য আছে 100 টাকা, আর 25% লাভ হয়েছে, তার মানে 25 টাকা। 100 টাকায় 25 টাকা লাভ হয়েছে, টোটাল যোগ করলে কত? 125 টাকা। তাহলে 1
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? এই যে 125 ভাগ হচ্ছে 100 টাকা। তাহলে 10 বছরে এখানে 10 টাকা হলে কত হবে বিক্রয় মূল্য? দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 25% লাভে বিক্রয় মূল্য তো 125 বুঝলাম। তাহলে 1 টাকা যদি হয় তাহলে 125 কে এই যে 100 দ্বারা ভাগ করলাম। আর যদি 10 টাকা হয়, 10 টাকা হলে তাহলে উপরে 10 টাকা দিয়ে গুণ করে দেবো, এটার সাথে এটা কাটা যায় শূন্য। তাহলে 125 কে 10 দিয়ে ভাগ করবো, কত হয়? 12.50 টাকা। তাহলে প্রতি হালি। আচ্ছা এখানে কেন দেখো 10 কেন দিলাম? এই যে 10টা হচ্ছে এই যে 4টার ক্রয় মূল্য ছিল 10 টাকা, এই জন্য 10 দিলাম। তাহলে এখানে কত হচ্ছে? 12.550 টাকা বিক্রি প্রতি হালি। এই যে 12.50 পয়সা, মানে 12 টাকা 50 পয়সা বিক্রি করতে হবে, দরে বিক্রি করতে, তাহলে লাভ হবে। এরপরে প্রশ্নটা, লাস্টের প্রশ্ন, এখানে 20 নম্বর। কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ কত টাকা হয়? 30,000 টাকা হয়। 5 নম্বর প্রশ্ন, প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। এখন দেখো শতকরা বার্ষিক হচ্ছে আর মানে মুনাফা R%, পি টাকায় n বছরের মুনাফা আই এবং চক্রবৃদ্ধি মুনাফা সি হলে পি সমান কত? 1/Rn। আর সি সমান হচ্ছে পি ইন্টু 1। এটা তোমাদের বই না, এটা বাদ দিয়ে দিই, লাগবে না, জাস্ট এতটুকু বললেই হচ্ছে। এটা হচ্ছে সরল মুনাফা, মূলধন সমান পি সমান 1/Rn এটা। এখন খ নম্বর প্রশ্ন, যে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার কত টাকা? আর এর মান বের করতে হবে। এখন এখানে আসল যোগ 5 বছরের মুনাফা কত? 30,000 টাকা। আর আসল যোগ 3 বছরের মুনাফা কত? 28,000 টাকা। এখন এই যে 5 বছর থেকে যদি 3 বছর বিয়োগ করে দিই তাহলে কত হয়? 2 বছর। 2 বছরের মুনাফা কত হবে? 30 থেকে 28 বিয়োগ করলে 2,000 টাকা। তাহলে 1 বছরের মুনাফা কত হচ্ছে? 2 দিয়ে ভাগ। 3 বছরের মুনাফা কত হবে? এখানে 3টা গুণ হয়ে যাবে। এখন এই 2,000 সাথে 3টা প্রথমে গুণ করে দেবো। দেখো 2,000 গুণ হচ্ছে কত? এই 3, আর ভাগ করবো কত দ্বারা? 2 দ্বারা। এই যে ভাগ করলাম 2 দ্বারা, তাহলে 3,000 টাকা আসতেছে। এই যে 3,000 টাকা। এখন আসল কত টাকা হবে? মুনাফা আসল যে কত টাকা? 28,000 টাকা থেকে মুনাফা বিয়োগ করে দেবো, তাহলে 25,000 টাকা। 25,000 টাকায় 3 বছরের মুনাফা কত? 3,000 টাকা। তাহলে এক টাকায় 1 বছরের মুনাফা কত হবে? 1 টাকা 1 বছরের মুনাফা। তাহলে এই যে 25,000 দিয়ে এবং 303 দিয়ে ভাগ করে দিতে হবে। আর আমাদের 100 টাকায় বের করতে হবে 1 বছরের মুনাফা। 100 টাকা 1 বছরের মুনাফা, তাহলে কত হবে? এই যে এই পুরা মানকে 100 দ্বারা গুণ করে দেবো। তাহলে এবার হিসাব করবো। এখানে উপরে রয়েছে কত? দেখো 3,000 গুণ 100 এবং এটাকে ভাগ করব কত? ভাগ করে 25, 1 2 3, 25,000 গুণ হচ্ছে 3। এটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। কত হয় এখানে? 4। তার মানে 4 বছর মুনাফার হার হচ্ছে 4 টাকা, 4%। 4% মুনাফার হার কত? 4 টাকা আর কি। 100 টাকা 4 টাকা। গ নম্বর, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছর মুনাফা আসলে কত টাকা হবে? মানে পির মান আসল টাকা বের করতে। এখন আমরা দেখো খ থেকে পাই মুনাফার হার হচ্ছে এই যে 4%। 4% মানে কত? 4 কে 100 দ্বারা ভাগ, মানে 0.04 হবে এত। এটা লিখবো, এভাবে লিখবো। আর সময় কত? 5। এখন মুনাফা আসল কত টাকা? 48,000 টাকা। এখন মূলধন পির মান বের করতে হবে, পির মান। তো আমরা দেখো সূত্র কি জানি, এই যে এর সময় হচ্ছে পি ইন্টু কত? পি ইন্টু 1+NR। এটা তো আমরা জানি সূত্র। আমাদের তো পির মান বের করতে হবে। তাহলে পি সমান কত? এখান থেকে পি ইন্টু 1+NR, এভাবে লিখতে পারি। সমান কত? এ, এভাবে লিখলাম। এখন দেখো এখানে পি সমান কত হয়? তাহলে এ ভাগ হচ্ছে, এটা গুণ আকার আছে তো, এটা কিন্তু 1, তাহলে 1 যোগ NR, এভাবে লেখা যায়। এখন দেখো মানগুলো যদি বসাই দিই, এর মান কত? এর মান হচ্ছে 48, 1 2 3টা শূন্য, আর নিচে আছে 1 যোগ, এখানে আবার এরকম আছে। দেখো এন এর মান কত? এন এর মান 5 দেওয়া আছে। এই দেখো এই যে এন এর মান 5। আর এই যে আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.04। এখানে বসাই দেবো গুণ 0.04, এইভাবে। এখন দেখো এটাকে হিসাব করবো কত? এই যে 48, 1 2 3টা শূন্য ভাগ, এখানে দেখো 1 যোগ, এখানে কিন্তু আর একটা ব্র্যাকেট আছে। এই যে এটাকে চাইলে আমরা আর একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি। 5 গুণ 0.04, দুইটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই যে কত আসে দেখো, এখানে 40,000 টাকা, 40,000 টাকা। তো নিম্ন যে ব্যাংকে তিনি 40,000 টাকা জমা রেখেছিলেন, এটা হচ্ছে আসল টাকা।
তো আলহামদুলিল্লাহ তোমাদের পুরা অধ্যায় আমরা শেষ করে দিলাম।